আমার নাম পিঙ্কি। বয়স মাত্র ১৬ বছর। কলকাতার একটা সাধারণ পরিবারে বড় হয়েছি আমি। আমার বাবা দেশের বাইরে কাজ করতেন। বছরে একবার এসে কয়েকটা দিন থাকতেন, তারপর আবার চলে যেতেন। মা সবসময় বলতেন, তোমার বাবার কষ্টেই তো আমাদের সংসারটা চলে। কিন্তু আমি সবসময় বুঝতাম আমার মায়ের চোখে একটা শূন্যতা আছে, একা থাকার এক নিঃশব্দ বেদনা। আমি যখন আমার ঘর থেকে বের হলাম, তখন মনে হলো আশেপাশে কিছু অদ্ভুত ঘটছে। হঠাৎ পাশের ঘর থেকে ফিসফিস শব্দ শুনতে পেলাম। শব্দটা খুবই চাপা ছিল, যেন কেউ ইচ্ছে করেই আস্তে কথা বলছে। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম এবং মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। হঠাৎ মায়ের কণ্ঠস্বর পেলাম, কিন্তু তার গলার স্বর যেন অন্যরকম শোনাচ্ছিল, উদ্বিগ্ন, উত্তেজিত কিংবা ভয় পাওয়া। তার সাথে চাচার কথাবার্তা কেমন যেন চাপা স্বরে চলছিল। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। আর জানালাও ছিল না। আমার কৌতূহল বেড়ে গেল। আমি আস্তে করে তালার ছিদ্র দিয়ে ভিতরে দেখার চেষ্টা করলাম। ভেতরের দৃশ্য দেখি আমি হতবাক। মা এবং চাচা খুব গম্ভীরভাবে কিছু একটা আলোচনা করছিলেন। চাচার মুখটা থমথমে আর মায়ের চোখে অদ্ভুত এক উদ্বেগের ছাপ। আমি বুঝতে পারছিলাম এখানে কিছু একটা সিরিয়াস ব্যাপার ঘটছে, কিন্তু সেটা কি? আমি মনে মনে ভাবলাম, কি এমন ঘটনা ঘটতে পারে যা নিয়ে তারা এত গোপনীয়ভাবে আলোচনা করছেন। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু বেশি কিছু শোনা গেল না। চাচা শুধু বললেন, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। মায়ের মুখটা আরও চিন্তিত হয়ে গেল। আমি তখনই সিদ্ধান্ত নিলাম আমাকে সত্যিটা বের করতে হবে। এর আগে আমার পরিচয়টা সেরে নেই। আমার নাম রিমা। আমরা ছোট শহরে থাকি। আমাদের ছোট্ট পরিবার। আমি আর আমার মা একসাথে থাকি। তবে ২ বছর আগে আমাদের পরিবারের অংশ ছিলেন আমার বাবা। একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় বাবা আমাদের ছেড়ে চলে যান। বাবার মৃত্যুর খবর শুনে তার খুব ঘনিষ্ঠ বন্ধু মইদুল চাচা আমাদের দেখতে আসেন। কিছুদিন আমাদের সঙ্গে থেকেও যান। তবে জরুরি কাজের কারণে তাকে ফিরে যেতে হয়। যাওয়ার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সবসময় আমাদের পাশে থাকবেন। বাবার মৃত্যুর পর মইদুল চাচাই আমাদের পরিবারের একমাত্র অভিভাবকের মতো হয়ে ওঠেন। ছোটবেলা থেকেই তিনি আমাদের বাড়িতে আসতেন। বাবা মায়ের খুব কাছের বন্ধু ছিলেন। আমাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে তিনি শুধু বাবার বন্ধু নন, আমাদের পরিবারেরই একজন বলে মনে হতো। আমি যখন ছোট ছিলাম তখন মইদুল চাচা বাড়িতে এলেই আমি খুশিতে তার গলায় ঝাঁপিয়ে পড়তাম এবং তার সঙ্গে খেলায় মেতে উঠতাম। কিন্তু এখন আমি ১৯ বছর বয়সী একজন তরুণী হয়ে গেছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মাকে আর কখনো একা কষ্ট পেতে দেব না। তখন মনে হলো, কেন না মইদুল চাচার সঙ্গে কথা বলা যায়। আমি কোনো দ্বিধা না করে তাকে ফোন করলাম। প্রথমবার চাচা ফোন ধরেননি, হয়তো কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু আমি জানতাম তিনি আমাদের সবসময় গুরুত্ব দেন এবং মায়ের সুখের জন্য সব করতে পারেন। আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখলাম মইদুল চাচা নামটা ভেসে উঠছে। আমি খুব খুশি হলাম এবং দ্রুত কল রিসিভ করলাম। কল ধরতেই চাচা বললেন, সরি বেটা, একটু আগে একটা মিটিংয়ে ব্যস্ত ছিলাম, তাই তোমার কল রিসিভ করতে পারিনি। আমি হাসতে হাসতে বললাম, কোনো সমস্যা নেই চাচা, আপনি ফোন করেছেন এতটুকুই যথেষ্ট। চাচা মৃদু হেসে বললেন, তোমাদের খবর কি? তোমার মা কেমন আছেন? আমি বললাম, ভালো আছি চাচা, কিন্তু মা খুব একা হয়ে গেছেন। আপনি তো জানেন, বাবার পর থেকে মা একেবারে নিঃসঙ্গ হয়ে গেছেন। চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আমি বুঝতে পারছি রিমা, আমি কথা দিচ্ছি, এবার থেকে তোমাদের একা থাকতে হবে না, আমি সবসময় তোমাদের পাশে থাকব। চাচার কথা শুনে আমার মন শান্ত হল। আমি জানতাম চাচা আমাদের ছেড়ে যাবেন না। সেই রাতেই আমাদের বাড়িতে এলেন মইদুল চাচা। মা তখনও চুপচাপ টেবিলের পাশে বসেছিলেন। চাচা এসে মায়ের দিকে তাকালেন, কিন্তু মা তাকে একবারও দেখলেন না। মা মৃদুকণ্ঠে বললেন, মইদুলদা, আপনি কখন এলেন? চাচা মায়ের হাত ধরে বললেন, তোমার আর রিমার খেয়াল রাখার দায়িত্ব এখন থেকে আমার। আমি আর কখনো তোমাদের ছেড়ে যাব না। আমি সেই কথা শুনে ধীরে ধীরে আমার ঘরে ফিরে এলাম। রান্নাঘর থেকে পানি নিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। বারবার মনে পড়ছিল সেই দৃশ্য। এরপর একদিন সকালে চাচা আমাকে দেখে মুচকি হেসে বললেন, ওহ রিমা, আজ তোমাকে অপূর্ব লাগছে। আমি চাচার কথা শুনে আনন্দিত হলাম। আমি তার পাশে গিয়ে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর চাচা অফিসের জন্য তৈরি হতে লাগলেন। হঠাৎ আমি উঠে গিয়ে চাচাকে আলিঙ্গন করলাম। মনে হলো বহুদিন জমে থাকা আবেগ আমার ভেতর থেকে বেরিয়ে আসছে। চাচার শরীর মুহূর্তের জন্য কেঁপে উঠল, আর তার মুখে এক অদ্ভুত অস্বস্তির ছাপ ফুটে উঠল। সেই ছাপটা যেন মনের গভীরে লুকানো কোনো দুঃখ কিংবা অপরাধবোধের প্রকাশ ছিল। আমার চোখ ভিজে উঠেছিল, যেন আমি আমার ভালোবাসা আর মনের কষ্ট তাকে জানিয়ে দিতে চাইছিলাম। মা খালি চেয়ে বসে আছেন, ফোনটা হাতে বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছেন। বাবা যতদিন না থাকতেন আমাদের বাসায় মাঝে মাঝেই একজন আসতেন,
আমার চাচা রিজভি চাচা, বাবার ছোট ভাই। চাচা দারুণ হাসি খুশি মানুষ। মাকে ভাবি না বলে ভাবিজান বলতেন। মা হেসে উঠতেন। আমি ভেবেছি মা বলছেন, আমি বুঝি না কেন আমি তোমার প্রতি এমন দুর্বল হয়ে পড়লাম। এটা পাপ, আমি জানি, কিন্তু আমি আর একা থাকতে পারছি না। আমার শরীর ঠান্ডা হয়ে যায়। মা কি করছে? এটা কি ভালোবাসা নাকি দুর্বলতা? মা, আমি সব জানি। আপনিও চাচা, এটা ঠিক না। বাবা তো আছেন, আপনি কি ভুলে গেছেন? বাবা, তিনি কি সত্যিই আছেন পিঙ্কি? 7 বছর ধরে তিনি আমাদের সাথে কি আচরণ করছেন দেখো। ফোন করলে ঝগড়া, টাকা পাঠান দেরিতে, আর শুধু সন্দেহ করেন। আমি এই ঘরে বন্দী হয়ে গিয়েছিলাম। চাচা শুধু একটু কথা বলেছিল, আমি দুর্বল হয়ে পড়েছিলাম। আমি মার চোখে পানি দেখি, প্রথমবার বুঝি সব মানুষ দোষ করে, কিন্তু কেউই দানব নয়। চাচা নিজেই আমাদের বাড়িতে আর আসা বন্ধ করে দেন। মা নিজে থেকেই বাবাকে কল করেন, সব সত্যি বলেন। বাবা প্রথমে ভেঙে পড়েন, কিন্তু মায়ের কান্না, অনুতাপ আর আমার অনুরোধে তারা আবার একসাথে বসেন। আজ 1 বছর হয়ে গেছে, আমাদের পরিবারে আবার আলো এসেছে। মা এখন নিজের ভুল থেকে শিখে আমাকে শেখান। বুকের ভিতরে শূন্যতা কখনো অন্য কাউকে দিয়ে ভর্তি নেই, নিজের মনকে শক্ত করতে হয়। সেদিন বিকেলটা খুব শান্ত ছিল। আকাশে রোদ থাকলেও যেন এক ধরনের ক্লান্তি ভাসছিল। রিনু জানালার পাশে বসেছিল, হাতে একটা বই, কিন্তু মনটা বইয়ের পাতায় ছিল না। রিনুর স্বামী দীর্ঘদিন বিদেশে থাকতেন। বছরের বেশিরভাগ সময় তিনি দেশের বাইরে কাটাতেন। মাঝে মাঝে 2-3 মাসের জন্য বাড়ি আসতেন, তারপর আবার চলে যেতেন। সংসার, সন্তান, সবকিছুর দায়িত্ব একাই সামলাতেন রেনু। কিছুদিন আগে তার স্বামী মারা যান। সেই থেকে ছোট ছেলে প্রলয়ই তার একমাত্র ভরসা। বড় ছেলে নিজের সংসারে ব্যস্ত। প্রলয় বয়সে 25, কিন্তু এখনও বিয়ের কথা ভাবে না, বরং সে সবসময় মায়ের কাছেই থাকতে চায়। প্রলয় মাকে খুব ভালোবাসে, এটা স্বাভাবিক, কিন্তু কিছুদিন ধরে রিনু বুঝতে পারছিল তার ছেলের আচরণে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। তার চোখে মায়ের প্রতি এক ধরনের অস্বাভাবিক টান ফুটে উঠছে। প্রথমে রিনু বিষয়টা এড়িয়ে যেতে চেয়েছিল, ভেবেছিল হয়তো এটা সাময়িক, কিন্তু দিন যত গড়াচ্ছিল সেই দৃষ্টি আরও স্পষ্ট হচ্ছিল। একদিন রাতে রিনু ঠিক করল আর চুপ করে থাকা যাবে না। পরদিন সে ছেলেকে ডেকে শান্তভাবে বলল, প্রলয়, তোমার মধ্যে একটা পরিবর্তন আমি লক্ষ্য করছি। কিছু কি তোমাকে কষ্ট দিচ্ছে? প্রলয় কিছুক্ষণ চুপ করে থেকে নিচু স্বরে বলল, মা, আমি জানি না কেন, তোমাকে দেখলে আমার মনে এক অদ্ভুত অনুভূতি হয়। তোমার থেকে দূরে থাকতে ইচ্ছে করে না। এই কথা শুনে রিনুর বুক কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে শক্ত করল। মমতা দিয়ে ছেলের মাথায় হাত রেখে বলল, তুমি এখন বড় হয়েছ, এই বয়সে অনেক রকম অনুভূতি আসে, কিন্তু সব অনুভূতি সঠিক নয়। আমি তোমার মা, এই সম্পর্কের একটা মর্যাদা আছে, তোমাকে সেই সীমা বুঝতে হবে। প্রলয় লজ্জায় মাথা নিচু করে রইল। রিনু বুঝল এখনই ব্যবস্থা নিতে হবে। সে সিদ্ধান্ত নিল ছেলের বিয়ে দেওয়া জরুরি। কিছুদিনের মধ্যে সে একটি ভালো মেয়ে খুঁজে পেল, অনন্যা, শান্ত, ভদ্র এবং শিক্ষিতা। অবশেষে প্রলয়ের বিয়ে হল, নতুন সংসার শুরু করল সে। একদিন প্রলয় মায়ের হাত ধরে বলল, মা, আমি বুঝতে পেরেছি আমি ভুল পথে চলে যাচ্ছিলাম। তুমি আমাকে ঠিক সময়ে থামিয়ে দিয়েছ। তুমি চিন্তা করো না, আমি আমার সংসার ঠিকভাবে গড়ে তুলব। রিনুর চোখে জল এসে গেল, কিন্তু সেটা দুঃখের নয়, শান্তির। সে বুঝতে পারল একজন মা হিসেবে তার সবচেয়ে বড় দায়িত্ব সে পালন করতে পেরেছে, তার সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনা। বিছানা থেকেই শুনতে পায় পায়েল কাজের লোকের সাথে শাশুড়ির ঝগড়া। দুজনের কেউই কম নয়। একার দিন শরীর খারাপ হলেও শুয়ে থাকার উপায় নেই। মেঘনা, তোকে না বলেছি আমার শরীরটা খারাপ, তবুও কি শুরু করেছিস তোরা? বৌদি, মাসিমাকে বল আগে, বাসন ভালো করে ধুচ্ছি, তাও বলে আরও জল ঢাল, আবার ধুয়ে। মেয়ে ঘর মোছার জল পাল্টাচ্ছি, তাও বলে পাল্টাসনি। শোন, তোমরা লোক দেখো, এত খিটিমিটি আমার পোষাচ্ছে না। বিপদের আশ পায় পায়েল, এরপরেই অত্যাচারটা শুরু হবে ওর উপর। আর মেঘনা চলে গেলে কি করবে এত কাজ?